বর্তমান যুগটাকে কলিযুগ বলা হয় এবং ধারণা করা হয় যে কলিযুগের পর আর কোনো যুগ আসবে না, অর্থাৎ এই যুগে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেন? দিনের পর দিন তো মানুষ আধুনিক হচ্ছে, তাদের লাইফস্টাইল আরও বেশি সহজ এবং সাবলীল হচ্ছে। এত উন্নতির পরেও কেন মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নটার উত্তর জানতে হলে আজকের গল্পটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে আমি এক্সপ্লেইন করব সদ্য মুক্তিপ্রাপ্ত একটি অদ্ভুত এবং অসাধারণ সাইকোলজিক্যাল মুভি ইউআই এর গল্প, যার প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সমাজের কঠিন বাস্তবতা স্মরণ করিয়ে দেবে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কেন কলিযুগে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আগে পরে অনেক মুভি রিলিজ হয়েছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন থিমের গল্প আপনি এর আগে কখনো দেখেননি। তাই চলুন সময় নষ্ট না করে পুরো গল্পটা জেনে আসি। সাথে আছি আমি নুসরাত। আজকের গল্পটা একটা মুভির গল্প নিয়ে। গল্পের ভেতর গল্প শুনে এক্ষুনি কনফিউজড হয়ে যাবেন না। কনফিউজড এবং অবাক হওয়ার অনেক কিছুই সামনে পড়ে আসছে। একদিন চেন্নাইয়ের একটা সিনেমা হলে ইউআই নামের একটা মুভি রিলিজ করা হয়। মুভিটা দেখার জন্য হলে মানুষের লাইন লেগে যায়। মুভি শুরু হওয়ার পর ক্যারেক্টারদের নাম দেখানোর বদলে কিছু মেসেজ দেখানো হয়, যেটা দর্শকদের কাছে খুব ভালো লাগে। এরপর সবাই মন দিয়ে মুভিটা দেখতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দর্শকদের মধ্যে অনেকেই শোয়ের মাঝপথে হল থেকে বেরিয়ে গিয়ে আজব সব কাজ করতে শুরু করে। কেউ বেরিয়ে এসে তার বন্ধুদেরকে নিজের কাছে থাকা সব সম্পদ দান করে দিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে। আবার কেউ স্বামীর সাথে হাসি মুখে ব্রেকআপ করে নিচ্ছে। তবে সব থেকে অদ্ভুত যেটা লেগেছে সেটা হচ্ছে, দুটো মেয়ে হলে গিয়েছিল দুটো ছেলের সাথে মুভি দেখতে, কিন্তু ইন্টারভালে বাইরে বেরিয়ে মেয়ে দুটোই রিলেশনে জড়িয়ে পড়ে। তাদের প্রত্যেকেরই একটি কথা, তারা মুভিটা দেখে জীবনের ফোকাস খুঁজে পেয়েছে। তবে তারা কিভাবে ফোকাস পেল, এইটাই চিন্তার বিষয়। মুভিটা শেষ হওয়ার পর বাকিরা বাইরে বের হয়ে হট্টগোল শুরু করে, যেন মুভিটা সবার উপর কালো জাদু করে দিয়েছে। দর্শকরা সবাই মুভিটা ব্যান করার জন্য আন্দোলন শুরু করে। দেখতে দেখতে ব্যাপারটা ন্যাশনাল নিউজে পরিণত হয়। তখন মুভিটাকে আবার রিভিউ করার জন্য সেন্সর বোর্ডে পাঠানো হয়। সেখান থেকে সেটা পাঠানো হয় কিরণ আদর্শ নামের একজন ফেমাস মুভি ক্রিকেটার কাছে। তার কাছ থেকে রিভিউ পাওয়ার পর সেন্সর বোর্ড থেকে কোনো ডিসিশন নেওয়া হবে, যে কারণে রিপোর্টাররাও কিরণের পেছনে পড়ে যায়। তবে মুভিটা নিয়ে এক সপ্তাহ ধরে রিসার্চ হওয়ার পরেও কিরণ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। রিপোর্টার যখন তার কাছে রিভিউর ব্যাপারে জানতে চায়, তখন সে বলে তার আরও এক সপ্তাহ অথবা 1 মাস সময় লেগে যাবে। সম্পূর্ণ রিসার্চ না করে সে রিভিউ দিতে পারবে না। তাই সে পরদিনই রওনা হয় ফোকাসের রহস্য খোঁজার জন্য। প্রথমে সে চলে যায় মুভি স্ক্রিপ্ট রাইটার উপেন্দ্রর বাড়িতে। তবে সে তখন বাড়িতে ছিল না। তার বাড়ির কাজের মেয়েটা কিরণকে বলে, স্যার 2 সপ্তাহ ধরে মুভির স্ক্রিপ্ট লিখেছে, এরপর কেন যেন সেটা পুড়িয়ে দিয়ে এখান থেকে চলে গেছে। কথাটা শুনে কিরণ খুব অবাক হয়ে যায়। উপেন্দ্রের মতো এত ফেমাস একজন রাইটার নিজের স্ক্রিপ্ট কেন পোড়াতে যাবে? তাই সে মেয়েটার কাছে রিকোয়েস্ট করে ওই স্ক্রিপ্টের পোড়া অংশগুলো তাকে দেখানোর জন্য। কিন্তু মেয়েটা প্রথমে রাজি হয় না। তখন কিরণ রিকোয়েস্ট করে বলে, আমার একটাবার দেখাটা খুব জরুরি, আমি আবার ফেরত দিয়ে দেব। তখন মেয়েটা তাকে ভেতর থেকে পোড়া স্ক্রিপ্টটা এনে দেয়। কিরণ মনোযোগ সহকারে স্ক্রিপ্টের পাতাগুলো দেখতে শুরু করে, আর তখনই ধীরে ধীরে এই গল্পের রহস্যগুলো সামনে আসতে থাকে। গল্পের থিমটা বেশ অদ্ভুত, তাই একটু মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে কনফিউজিং মনে হলেও শেষে গিয়ে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানব জীবনের সূত্রপাত কোথা থেকে হয়েছে বলতে পারেন? অনেকেই হয়তো জানেন, আবার অনেকেরই বিষয়টা ঠিকঠাক মনে নেই। ইংলিশে বলতে গেলে অ্যাডাম এবং ইভের সময় থেকেই কিন্তু মানব জীবনের সূত্রপাত। ইভের কিছু কৌতূহলের কারণেই কিন্তু পৃথিবীর জন্ম হয়। তার আগে যখন তারা স্বর্গে ছিল, তখন কিন্তু এত জটিলতা ছিল না। কোনো বাধা, বিভেদ, কৌতূহল, সত্য মিথ্যার ভেদাভেদ ছিল না। কিন্তু সেদিন যখন অ্যাডাম এবং ইভকে স্বর্গের একটা ফল খেতে নিষেধ করা হয়, তখনই তার মনে কৌতূহল জাগে। আর সেই কৌতূহলের কারণেই তাদেরকে স্বর্গ ত্যাগ করতে হয়। এরপর সৃষ্টি হয় আমাদের পৃথিবী। সেদিন থেকে আজ পর্যন্ত মানুষের মধ্যে লোভ, লালসা আর কৌতূহল বাসা বেঁধে আছে এবং প্রতিনিয়ত সেটা বেড়েই চলেছে। যদিও আমাদের আদি পিতামাতা একই, তবে ধীরে ধীরে মানুষের মধ্যে ধর্মজ্ঞান, জাতিজ্ঞান বৃদ্ধি পেতে থাকে। আর এই বিষয়গুলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। গায়ের রং, মুখের ভাষা ইত্যাদির উপর ভিত্তি করে মানুষরা আলাদা জাতি গঠন করে। একটা পর্যায়ে তৈরি হয় জাতিভেদ। তখন নিজেদের থেকেই নিজেদেরকে, অর্থাৎ মানুষের থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করি। ধীরে ধীরে মানুষের চিন্তাধারা এতটা বিকৃত হয়ে যায় যে
আমরা মনের অজান্তেই অন্যায় লিপ্ত হয়ে যাই, আর সেটাকেই ন্যায় বলে ভাবতে শুরু করি। বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি সেটাকে আধুনিক যুগ বা কলিযুগ বলা হয়। তবে আধুনিকতার ছোঁয়ায় যে আমরা কখন নিজেদের ব্যক্তিত্ব আর ভ্রাতৃত্বকে মেরে ফেলেছি সেটা টেরও পাইনি। তো এই কলিযুগেরই এক মহৎ প্রাণ ব্যক্তি সিনাকে দেখতে পাই আমরা। তার কাজ পকেটমারি করে টাকা আয় করা। সেই টাকা জমিয়ে সে অনেক বড়লোক হয়ে যায়, আর তখন তার নজর যায় রাজনীতির দিকে। মন্ত্রী হওয়ার আশায় ইলেকশনে দাঁড়ায় সে। এখন পেশা যেহেতু পরিবর্তন হতে যাচ্ছে, তাহলে নামটাও তো পরিবর্তন করা উচিত। তাই সে সিনা থেকে নাম পরিবর্তন করে ভার্নান হয়ে যায়। পকেটমারি করে লোকটা এত বড়লোক হয়ে গিয়েছিল যে তাকে রাজা ভার্নান বললেও ভুল হবে না, কিন্তু নামটা একটু কঠিন, তাই আমরা তাকে আপাতত সিনা বলেই ডাকব। এদিকে আমরা একজন ভিরা নামের ফেমাস ধর্মগুরুকে দেখতে পাই। দেশের প্রত্যেকটা মানুষ তাকে অনেক সম্মান করত, আর লোকটার স্পেশালিটি হচ্ছে তার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতো না। প্রথমে ক্যারেক্টারগুলোর সাথে কিছুটা পরিচয় করিয়ে দিচ্ছি, পরবর্তীতে এদের মধ্যকার কানেকশন সামনে চলে আসবে। তো এরপর একদিন আমরা সত্য নামের একটা ছেলেকে দেখতে পাই। তার নামের মতোই তার জীবনটাও সত্যের নীতির উপর নির্ভরশীল ছিল। না সে মিথ্যে বলা পছন্দ করত, আর না কখনো নিজে মিথ্যে বলতো। একজনকে বাঁচানোর জন্য অন্যকে আঘাত করার গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু সত্য কাউকে বাঁচানোর জন্য নিজে আঘাত সহ্য করতে দ্বিধাবোধ করত না। এমনই একদিন সে এলাকার সবার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছেলের কাছ থেকে ইচ্ছাকৃত মার খাচ্ছিল। সেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। ছেলেগুলো তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, তবুও সত্য কোনো রিয়্যাক্ট করে না। উল্টো তাদের দিকে লাঠি এগিয়ে দেয় তাকে আরও বেশি মারার জন্য। একটা পর্যায়ে ছেলেগুলো তাকে মারতে মারতে টায়ার্ড হয়ে সেখান থেকে চলে যায়। তখন জানা যায় তারা আসলে ওই এলাকার একটা ছোট্ট বাচ্চাকে মারতে এসেছিল। তবে সত্য সেই শাস্তিটা নিজের উপর চাপিয়ে নিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে দেয়। তবে এতে বেচারার অবস্থা এত খারাপ হয়ে যায় যে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হয়। এসব কারণেই মূলত সত্য এলাকার হিরো ছিল। সেখানে কেউ কোনো বিপদে পড়লেই সত্য সবার আগে তাকে সাহায্য করার জন্য হাজির হয়ে যায়। তার এই স্বভাবের কারণে এলাকার অনেক মেয়ে তাকে অনেক পছন্দ করত। তবে তাদের মধ্যে ঈশা নামের একটা মেয়ে ছিল যে তাকে মনে মনে অনেক বেশি ভালোবাসত, রীতিমতো পাগল ছিল তার জন্য। তবে কখনো তাকে মনের কথা খুলে বলা তো দূরে থাক, সামনে গিয়ে দাঁড়ানোর সাহসও হয়নি ঈশার। একদিন তার বান্ধবী তার বাড়িতে গিয়ে দেখে মেয়েটা সূচ দিয়ে তার হাত ফুটা করছে। এটা দেখে বান্ধবী ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, এগুলো কোন ধরনের পাগলামি? ঈশা বলে, সত্য যখন মানুষের উপকার করার জন্য এত অত্যাচার ভোগ করতে পারে, তাহলে আমি কেন এটুকু কষ্ট সহ্য করতে পারবো না? তবে সত্যি বলতে আমার কোনো কষ্টই হচ্ছে না, কারণ কাজটা তো আমি ওর জন্য করছি। তার কথা শুনে বান্ধবী বলে, মনের কথা মনে চেপে রাখলে চলবে? গিয়ে তো তাকে জানাতে হবে, তাই না? তুই এত সুন্দরী একটা মেয়ে, সত্যের সামনে গিয়ে তাকে প্রপোজ করলে সে না বলতেই পারবে না। কিন্তু ঈশা তবুও মনে সাহস জোগাতে পারে না। তার সব সময় ভয় হতো সত্য যদি তাকে রিজেক্ট করে দেয় তাহলে কি হবে। এভাবে ঈশার লাভ স্টোরি আর সত্যর জীবন কেটে যাচ্ছিল। কিন্তু তার এই ভালো মানুষই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলেকশন খুব কাছে চলে এসেছিল। সিনা বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে যায়, কারণ সত্যের ভালো মানুষে দেখে সবাই তাকেই সাপোর্ট করছিল। এভাবে চলতে থাকলে পার্টিতে সিনার বদলে হয়তো তাকে ইলেকশনে দাঁড় করিয়ে দেবে। তাই সিনা সত্যকে শায়েস্তা করার প্ল্যানিং শুরু করে। তবে সত্যর এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে নিঃস্বার্থভাবেই সবার উপকার করতে থাকে। আর্থিক সহায়তার প্রয়োজন হোক বা অন্য কোনো প্রয়োজন, সত্য নিজের সাধ্যমতো তাদেরকে সাহায্য করত। তবে শুধু সাহায্য পর্যন্তই সীমিত নয়, সে এলাকার মানুষদেরকে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করত। ধনী দরিদ্র ধর্ম অধর্মের ভেদাভেদ করত না সে। এদিকে সিনা অনেক টেনশন করার পরেও সত্যকে শায়েস্তা করার কোনো উপায় খুঁজে পায় না। তাই সে মনে মনে ঠিক করে সত্য যদি ইলেকশনে দাঁড়াতে চায় তাহলে সে কখনোই বাধা দেবে না। এমনিতেও সত্যর কাছে জনবল থাকলেও অর্থবল ছিল না। তাই সিনা কনফিডেন্ট ছিল সত্যর পক্ষে ইলেকশনে জেতা একদমই সম্ভব না। কারণ আমরা সবাই জানি ইলেকশনের টাইমে মানুষ না থাকলেও চলে, তবে টাকাটা অবশ্যই থাকতে হবে। এটাই আমাদের রাজনীতি। তবে সত্য যেন খুব বেশি বাড়াবাড়ি না করে, সেজন্য সে তার বডি বিল্ডার চামচাদেরকে সত্যকে এগিয়ে একটু ভয় দেখে আসতে বলে। এরই মাঝে একদিন সেই ধর্মগুরু ভীরা রাতে হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে লাফিয়ে উঠছে। তবে সেটা কোনো কাল্পনিক স্বপ্ন ছিল না, তার অতীতের একটা অধ্যায় ছিল। আজ থেকে প্রায় 25 বছর আগে কতগুলো লোক একটা অনাথ মেয়েকে জঙ্গলের ভেতর একা পেয়ে জঘন্যভাবে করে। পরবর্তীতে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, আর ঘটনাক্রমে ডেলিভারির সময়টাতে সে গিয়ে পড়ে ভীরার হাতে। মেয়েটার সাথে ওই অঘটন ঘটার পর সমাজ তাকে ভিন্ন নজরে দেখতে শুরু করে। অবশ্যই এটা নতুন কিছু নয়, আজও কোনো মেয়ের সাথে অন্যায় হলে সমাজ মেয়েটাকেই দোষারোপ করে আগে। তো সে সময় মেয়েটার সাহায্য করার মতো কেউ ছিল না।
একটা পর্যায়ে তাকে ঘর ছাড়া হতে হয়। এক রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎই মেয়েটার লেবার পেইন শুরু হয়। তখন মেয়েটা ভীরার আশ্রমের সামনে ছিল। আশ্রমের মহিলারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এরই মাঝে ভীরা গণনা করে ভবিষ্যৎবাণী করে যে ওই মেয়ের পেটে যে সন্তান আছে সে রাত ঠিক 12টার সময় জন্ম হবে, আর সেই বাচ্চা হবে কালকি দেবের অবতার। কালকি মূলত হিন্দুদের একজন দেব। তাদের মান্যতা অনুযায়ী কালকির মাধ্যমে কলিযুগের অবসান ঘটবে। এটা জানার পর আশ্রমের মহিলারা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু তখনও রাত 12টা বাজতে অনেকটা সময় বাকি ছিল। তাই ভীরার স্ত্রী বলে, বাচ্চা তো যে কোনো সময় জন্ম নিতে পারে, 12টা বাজতে তো এখনো অনেক সময় বাকি। কিন্তু ভীরার সম্পূর্ণ কনফিডেন্স ছিল বাচ্চাটা রাত 12টাতেই জন্ম নেবে, আর তার ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না। কিন্তু আনফর্চুনেটলি এবার তার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়। 12টার ঠিক 5 মিনিট আগেই মেয়েটা একটা ফুটফুটে ছেলের জন্ম দেয়। তখন ভীরার স্ত্রী বাচ্চাটাকে নিয়ে তার সামনে গেলে সে বলে, এই বাচ্চাটা সময়ের আগেই জন্ম নিয়েছে, তার মানে সে অনেক সৎ এবং সত্যবাদী হবে, তার মাধ্যমে সমাজের উন্নতি হবে। তাই ভীরা সিদ্ধান্ত নেয় বাচ্চাটাকে তারাই লালন পালন করে বড় করবে। কিন্তু তার স্ত্রী এতে রাজি হয় না। সে বলে, আপনার ভবিষ্যৎবাণী তো কখনো ভুল হয় না, এমনও তো হতে পারে ঘড়ি ধীরে চলছে, হয়তো এখন রাত 12টাই বাজে, আর এই ছেলেটাই কলিযুগের বিনাশ করতে এসেছে। তবে ভীরার তেমনটা মনে হয় না, যে কারণে তারা বাচ্চাটাকে নিজেদের কাছে রেখে দেওয়ার ডিসিশন নেয়, আর তার নাম রাখে সত্য। এতক্ষণ আমরা যে সত্যকে দেখলাম সেটা সেদিনকার ওই বাচ্চাটিই ছিল। তারা স্বামী স্ত্রী মিলে সত্যকে নিজেদের আদর্শে বড় করে। ভীরার স্ত্রী এখন মারা গেছে, কিন্তু আজও সে তার স্ত্রীর বলা কথাগুলো ভুলতে পারে না। তার মনে সবসময় ভয় কাজ করে যে তার স্ত্রীর বলা কথাগুলো সত্য না হয়ে যায়। এদিকে আমরা কালো পোশাক পরা একটা অদ্ভুত লোককে দেখতে পাই। একদিন পুলিশ কিছু গ্যাংস্টারকে এক জেল থেকে অন্য জেলে শিফট করছিল। তখনই রাস্তায় হঠাৎ সেই লোকটা একটা শিংওয়ালা ঘোড়া নিয়ে তাদের উপর অ্যাটাক করে। সে পুলিশদেরকে মেরে ওই গ্যাংস্টারদেরকে সাথে করে নিয়ে যায় তার গোপন আস্তানায়। জায়গাটা খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল। সেখানে সে এমন অনেক মানুষ আটকে রেখেছিল। লোকগুলোকে ধরে নিয়ে যেতে যেতে অদ্ভুত লোকটা বলে, তোমাদের মতো গ্যাংস্টারদের পুলিশের হাতে মরা উচিত নয়, আমি তোমাদের ব্যবস্থা করব। আমি সমাজে কোনো গ্যাংস্টার অন্যায়কারী চাই না, একজন সার্ভাইভার চাই যে কিনা ভুল ভুলাইয়া থেকে বেরোতে পারবে। লোকটা এসব কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরই মাঝে হঠাৎ তার চেহারাটা সামনে আসলে দেখা যায় সে আর কেউ নয়, সত্য ছিল। তাহলে কি ভীরার স্ত্রীর কথাটাই ঠিক? সেদিন ঘড়ি ধীরে চলছিল আর সত্যের জন্ম হয়েছিল রাত 12টায়। সত্যই কি সে তাহলে কালকির অবতার? এর উত্তর জানার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। সত্যের গোপন আস্তানায় যে শুধু গ্যাংস্টার বন্দী ছিল ব্যাপারটা এমন নয়। তার কাছে যাকেই অন্যায়কারী বলে মনে হতো তাকেই সে তুলে আনত। সেটা শিক্ষক হোক, ডক্টর হোক বা পুলিশ, কোনো বাছ বিচার করত না। তার ধারণা ছিল কলিযুগের সবাই ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাই শিক্ষকদেরকে সে বেশি টার্গেট করত। এমন একজন শিক্ষককে তুলে নিয়ে গিয়ে সে জিজ্ঞেস করে, স্বার্থ ভালো নাকি খারাপ? আর তাকে শর্ত দেয় যে ভুল উত্তর দিলে তাকে মেরে ফেলা হবে, আর উত্তর সঠিক হলে তাকে ছেড়ে দেওয়া হবে। তখন লোকটা বলে, স্বার্থ খুবই খারাপ জিনিস, মানুষের মন নষ্ট করে ফেলে। আমাদের সবসময় অন্যের খুশির কথা ভেবে চলা উচিত। এই কথা শুনে সত্য রাগের মাথায় টিচারের গালে একাধারে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, আমি থাপ্পড়ের শব্দটা শুনে খুব খুশি হচ্ছি। তাহলে তো আপনার চুপচাপ থাপ্পড় খাওয়া উচিত, কারণ আপনি বললেন আমাদের মানুষের খুশির কথা ভেবে চলা উচিত। টিচার বুঝে যায় তার উত্তরটা সত্যর পছন্দ হয়নি, কিন্তু লোকটা যে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। সেখানে তার এক স্টুডেন্ট এবং তার বাবা মাও ছিল। সত্য তখন বাবাকে একই প্রশ্ন জিজ্ঞেস করে। তখন লোকটা নিজের 3G স্পিডের বুদ্ধি খাটিয়ে বলে, স্বার্থ খুব ভালো জিনিস, আমি সবসময় নিজের স্বার্থের কথা ভেবে চলি। এটা শুনেও সত্য খুব রেগে যায় আর তাকে মারতে শুরু করে। এরপর যখন সে বাচ্চার মায়ের কাছে একই প্রশ্ন করে, তখন মা বলে, আমি জানি না আমার কি উত্তর দেওয়া উচিত, তবে আমার সাথে যা করার করতে পারো, শুধু বাচ্চাটাকে ছেড়ে দাও। সেটা শুনে সত্য বলে, তোমরা মায়েরা নিঃস্বার্থ হও বলেই সমাজের এত অবনতি, কারণ তোমরা যাদেরকে নিঃস্বার্থভাবে বড় করে তুলছ তারা পরবর্তীতে গিয়ে নিজের স্বার্থের কথাই ভাববে। তোমরা আসলে ভালো মানুষ জন্মই দিচ্ছ না, এক একটা জানোয়ারের বাচ্চা জন্ম দিচ্ছ। তার কথা শুনে মেয়েটা বুঝে যায় তাকে কি করতে হবে, তাই বাকি দুজনের সাথে সেও সুইট করতে চলে যায়। এরপর সত্য বাচ্চাটাকে বোঝায় যে ভালো মনের মানুষের কোনো লাভ নেই, তুমি যত খারাপ হবে ততই আনন্দে থাকতে পারবে, তাই পৃথিবীর উপর রাজত্ব করতে হলে খারাপ হতেই হবে। কথা বলে সে বাচ্চাটাকে তার সাথে নিয়ে চলে যায়। পরদিন সকালে ঈশা তার পেইন্টিং শপের সামনে দাঁড়িয়ে একটা ছেলের সাথে ঝগড়া করছিল। এমন সময় সত্যকে দেখে সে ভয়ে দোকানের ভেতরে লুকিয়ে পড়ে।
ঈশা খুব ভালো একজন পেইন্টার, আর সত্যর এলাকাতেই তার একটা ছোট্ট গ্যালারি ছিল। তো সত্য এই গ্যালারির পেইন্টিংগুলো খুব ভালো লাগতো, তাই সেদিন সে ওই দোকান থেকে একটা পেইন্টিং কেনার উদ্দেশ্যে মার্কেটে যায়। তার সাথে তার বেস্ট ফ্রেন্ড জোকারও ছিল। জোকার বলার কারণ হচ্ছে সে সবসময় মুখে জোকারের মতো পেইন্ট করে রাখত। তো সত্য তাকে নিয়ে সে দোকানের সামনে গিয়ে দেখে ভেতরে কেউ নেই। তারা দোকানের মালিককে অনেকবার ডাকাডাকি করে, কিন্তু ঈশা ভয়ে বাহিরে বের হয় না। এরই মাঝে সিনার পাঠানো লোকেরা তাকে ভয় দেখাতে চলে আসে। তারা বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে, তবে সত্য একটুও ভয় পায় না, বরং লোকটার কানে কানে কিছু একটা বলে দেয়, আর সে অবাক হয়ে সত্যর দিকে তাকিয়ে থাকে। এরপর সত্য চুপচাপ সেখান থেকে চলে যায়। এই সত্য আর গতরাতের সত্যর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। একজন নিরীহ এবং সৎ, মানুষের সাহায্য করার কথা ভাবত, আর দ্বিতীয়জন ছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, মানুষকে শাস্তি দেওয়ার কথা ভাবত। পরবর্তীতে সিনার পাঠানো লোকগুলো তার কাছে গিয়েই উল্টো জোর করতে থাকে যে, এতদিন জানতাম আপনি আমাদের বেতন দিয়ে পুষে রেখেছেন, কিন্তু আজ জানতে পারলাম আমরা আপনাকে টাকা দিয়ে পুষছি। কথাটা শুনে সিনা ভীষণ অবাক হয়ে যায়। আসলে সত্য এই লোকগুলোকে গণতন্ত্রের মানে বুঝিয়ে দিয়েছিল, অর্থাৎ নেতারা যে আমাদের টাকায় চলে এই ব্যাপারটা আর কি। তো সেটা শুনে লোকগুলো গিয়ে সিনাকে জেরা করতে থাকে। সিনা বেচারা এসব দেখে হতবম্ব হয়ে যায়। সে রাগের মাথায় তার লোকদের ফোন করে সত্যকে খুন করার কন্ট্রাক্ট দিয়ে দেয়। এরপর সেই রাতে আবারও সত্য কালকের বেশে বাহিরে বের হয়ে আসে। সেদিন সে গিয়েছিল একটা রেড লাইট এরিয়াতে। সেখানকার লোকদেরকে মেরে ধরে মেয়েগুলোকে তুলে নিয়ে আসে। সে ওই মেয়েগুলোকে বলে, তোমরা নিজের সৌন্দর্য বিক্রি করে মানুষের ঘর উজাড় করছো, মনোরঞ্জন করার মতো একটা সুন্দর পোশাককে তোমরা অপমান করছো। আমি তোমাদের শেখাবো কিভাবে দেশের উপর রাজত্ব করতে হয়। মেয়েগুলো তার কথা শুনে হতবাক হয়ে যায়। এরই মাঝে সত্যকে মারার জন্য সিনার পাঠানো লোকেরা সেখানে পৌঁছে যায়। তখন সত্যর ভয়ঙ্কর রূপটা সবার সামনে চলে আসে। সে কালকে সেজেই একের পর এক ওই লোকগুলোকে কচুকাটা করতে থাকে। এমন সময় হঠাৎ বাইরে মারপিটের আওয়াজ শুনে ভীরার ঘুম ভেঙে যায়। সে দৌড়ে বাইরে এসে সত্যর ভয়ঙ্কর অবতার দেখে ভীষণ ঘাবড়ে যায়। তাকে দেখে সত্য বলে, তোমার ভবিষ্যৎবাণী ভুল ছিল না, আমি সত্য নই, কালকি, ঠিক রাত 12টায় জন্ম নেওয়া কালকি। সেটা শুনে ভীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায়। সে বুঝে যায় তার স্ত্রীর ভয়টাই ঠিক হয়েছে। এরপর সত্য তাকে বলে, আমি পৃথিবীর রূপ বদল করতে জন্ম নিয়েছি। এরপর থেকে আমি এই রূপেই সবার সামনে আসব, তুমি গিয়ে সবাইকে জানিয়ে দাও। ভীরা তার কথা মতো পরদিন সবাইকে জানিয়ে দেয় তার ছেলে সত্য কালকি দেবের অবতার। তাই এখন থেকে সবাই যেন তাকে কালকি নামেই ডাকে। বিষয়টা মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে ঈশাও সেটা জেনে যায়। খবরটা শুনে সে এত এক্সাইটেড হয় যে যেন সে চাঁদ হাতে পেয়েছে। খুশিতে পুরো মহল্লায় আতশবাজি বিলি করে বেড়ায় সে। কালকিকে দেখার জন্য খুশিতে পুরো মহল্লায় উৎসবের আমেজ তৈরি হয়। সবাই অধীর আগ্রহে সত্যের নতুন রূপ দেখার জন্য ওয়েট করছিল। এরই মাঝে সত্য কালকি রূপে সেখানে হাজির হয়। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, যা কিছু হচ্ছে সবই ভুল, সব অন্যায়। মজার ব্যাপার হলো কালকি তখন যাই বলছিল সবাই সেটাই সায় দিচ্ছিল। তো লোকগুলো বলতে থাকে, হ্যাঁ আমরা জানি সব কিছু অন্যায়। এই কথা শুনে কালকি রেগে বলে, যখন জানো তখন অন্যায় কেন করছো? এটা শোনার পর লোকগুলোর বলার মতো কথা খুঁজে পায় না। তখন কালকি বলে, করব, সবাইকে খুব ভালোভাবে করব। এটা শুনে সেখানে থাকা একটা মহিলা মনে করে কালকি হয়তো সবার উপকার করার কথা বলছে। তখন তার কোলে থাকা বাচ্চাটা তার ভুল শুধরে দিয়ে বলে, মা, সে সবার উপকার করার কথা বলছে না, সে সবাইকে শায়েস্তা করার কথা বলছে। তো এতটুকু বলেই কালকি সেখান থেকে আবারও চলে যায় তার আস্তানায়। আর বাকিরা কনফিউজড হয়ে তার দিকে তাকিয়ে থাকে যে আসলে সে কি বলে গেল। এরপর কালকি সোজা চলে যায় সিনার সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে বলে, তুমি কি বোকা? আমার মতো ঈশ্বরের অবতারকে মারার জন্য কয়েকটা তুচ্ছ মানুষকে পাঠিয়েছ? সিনাও নিউজটা দেখে জেনে গিয়েছিল কালকি ঈশ্বরের অবতার, তাই সেও কালকির সব কথা মেনে নেয় আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তখন কালকি বলে, তোমাকে এভাবে দেখতে আমার খুব কষ্ট লাগছে। সিনা জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে কিভাবে দেখতে চাও? কালকি বলে, আমি তোমাকে সবার মধ্যমণি হিসেবে দেখতে চাই। কথাটা শুনে সিনা ভীষণ খুশি হয়ে যায়। সেভাবে কালকি হয়তো তাকে সেন্ট্রাল মিনিস্টার বানানোর কথা ভাবছে, তাই সে কালকির কথা মতো চলার ডিসিশন নেয়। এরপর কালকি সেখান থেকে তার আস্তানায় ফিরে যায়। তখন দেখা যায় সত্য সেখানে আটকা পড়ে আছে, অর্থাৎ কালকি আর সত্য এক মানুষ নয়। সত্য তাকে প্রথমবার দেখে অবাক হয়ে গিয়েছিল। আসলে কালকি আর সত্য যমজ ভাই, মাত্র 5 মিনিটের ব্যবধানে তাদের জন্ম হয়। কিন্তু ভীরা এই বিষয়টা জানত না। 12টা বাজার 5 মিনিট আগে সত্য জন্ম নেওয়ার পরেই ভীরা তাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়।
কিন্তু পরক্ষণেই সত্যর মায়ের আবারও লেবার পেইন শুরু হয়। তবে সেদিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল, তাই সেই শব্দে মেয়েটার চিৎকার শুনতে পায় না তারা। এরপর ঠিক রাত 12টায় জন্ম নেয় কালকি। তার মায়ের সাথে অন্যায়কারী লোকেরা সে সময় তাকে দেখছিল। তারাই কালকিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে একজন কালকিকে খাইয়ে পরিয়ে বড় করে। তবে জীবনটা তার কাছে সুখের ছিল না। অনেক অত্যাচার সহ্য করে তাকে বড় হতে হয়। লোকটা তাকে চুরি করা শিখিয়েছে। চুরি করে যে জিনিসগুলো সে আনত সেগুলো ভাগাভাগি করা নিয়ে তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেত। আর সেই আক্রোশের শিকার হতে হতো কালকিকে। অর্থাৎ ঝগড়া করত তারা, আর সে রাগ উঠত কালকির উপর অত্যাচার করে। ছোটবেলা থেকেই এসব অত্যাচার দেখে দেখে তার মনটা বিষিয়ে যায়। তাই সে ডিসিশন নিয়েছিল বড় হয়ে এসব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তার মায়ের সাথে যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকের উপর প্রতিশোধ নেবে। শুধু তাই নয়, যে সমাজ তার মাকে শান্তিতে থাকতে দেয়নি সেই সমাজকেও ধ্বংস করে দেবে। সোজা কথায় বলতে গেলে সত্য যেভাবে বড় হয়েছিল আর তার বৈশিষ্ট্য যা ছিল, কালকি পুরোপুরি তার উল্টো। সে সবসময় সত্যের উপর নজর রাখত। এরপর সুযোগ বুঝে সত্যের জায়গাটাও দখল করে নিয়েছে। কালকির মাও তার সাথেই থাকত, তবে সে সুস্থ ছিল না। সেদিনকার অত্যাচারের কারণে সে মানসিকভাবে প্যারালাইজড হয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস তো চলছে, কিন্তু বেঁচে আছে জীবন্ত লাশের মতো। প্রতিদিন মায়ের ওই অবস্থা দেখেই কালকির জিদ আরও দৃঢ় হয়। কলিযুগের সব অন্যায় আর অবিচারের উপর প্রতিশোধ নেওয়ার উৎসাহ পায় সে। সত্য যেহেতু ছোটবেলা থেকেই তার মায়ের কাছ থেকে দূরে ছিল, তাই তার মায়ের সাথে আসলে কি হয়েছিল সেটা সে জানত না। তাই কালকির কাছ থেকে সেদিন তার মায়ের সত্যটা সে জানতে পারে। তার মা ছিল প্রকৃতির মতোই নির্মল এবং সুন্দরী, কিন্তু একদিন সেই প্রকৃতির উপর কিছু দুষ্টু শয়তানের নজর পড়ে যায়। তাদের কেউ ছিল বিজনেসম্যান, কেউ ছিল কয়লার খনিতে কাজ করা মাইনার, কেউ ছিল ড্রাগ ব্যবসায়ী। তারা সবাই মিলে তার মায়ের উপর অত্যাচার চালায় এবং শেষমেশ ওই অবস্থায় ফেলে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। তবে এখানে তার কথাগুলো দ্বারা সমাজের আরও একটা খারাপ দিক প্রকাশ পায়। কালকির মাকে প্রকৃতির সাথে তুলনা করা হয়েছিল এই কারণে, যাতে আমরা প্রকৃতির উপর হওয়া প্রতিনিয়ত অত্যাচারটাকে ফিল করতে পারি। আমাদের প্রকৃতিও তো একটা সময় নির্মল ছিল, কিন্তু বিভিন্ন ব্যবসায়ী, মাইনের লোক এবং অন্যান্য মানুষরা নিজেদের স্বার্থের জন্য প্রকৃতিকে কাজে লাগিয়ে তাকে নিঃশেষ করে দিচ্ছে। সত্য যখন জানতে পারে কালকি তার আপন যমজ ভাই, তখন সে ভীষণ খুশি হয়। সে বলে, এতদিন আমি ভেবেছি আমি একা, কিন্তু আমি দেখছি এখন আমার ভাই, মা সবাই আছে। মা এখন সুস্থ হলে আমাদের দুজনকে একসাথে দেখে কত খুশি হতো, তাই না? কথা শুনে কালকি রেগে গিয়ে বলে, মা কিভাবে সুস্থ হবে? তুমি তো এই অন্যায়ের ভেতর অনায়াসে থাকতে পারছো, কিন্তু আমার মা তো এসবের মধ্যে থাকতে পারবে না। সেটা শুনে সত্য বলে, তুমি চিন্তা করো না ভাই, আমরা দুজন মিলে আমাদের মায়ের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করব, যেখানে কোনো অন্যায় থাকবে না, কোনো রাগ প্রতিহিংসা কিছুই থাকবে না। কিন্তু কালকি তার কথা মানতে চায় না। সে বলে, এটা কলিযুগ, আর কলিযুগে অধর্মের জয় হবে। তাই তুমি চাইলেও এদেরকে ভালো করতে পারবে না, আর এরা ভালো না হলে পরিবেশ পরিস্থিতিও ভালো হবে না। এদেরকে শায়েস্তা করার একটাই উপায়, সবাইকে মেরে ফেলা, নয়তো এদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। মূলত সেই কাজটা করার জন্যই সে সত্যকে আটকে রেখে বাইরে বেরিয়ে এসেছে। তবে সত্যকে আটকে রাখার আরও একটা কারণ ছিল। সে আগে থেকে জেনে গিয়েছিল সিনার লোকেরা সত্যকে মারতে আসছে, তাই ভাইকে বাঁচানোর জন্য সত্যকে সরিয়ে দিয়ে সে সবার সামনে চলে আসে। সে জানত সত্য কখনোই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না, ওই লোকগুলোর সাথে লড়াই করতে পারবে না, কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে অহিংসাই পরম ধর্ম। সত্য তাকেও এই একই কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কালকে তার কথা শোনে না। সে বলে, আমার মায়ের জীবন নষ্ট করা এই সমাজটাকে আমি ধ্বংস করে দেব। কথা শুনে সত্য অনেক ভয় পেয়ে যায়। সে কালকিকে বোঝানোর চেষ্টা করে যে জন্মগতভাবে কেউ খারাপ হয় না, সিচুয়েশনের কারণে তাকে খারাপ হতে হয়। তবে কালকি সেটা মানতে পারে না। সে বলে, আমি সমাজের বাইরে থেকেও মানুষের সাইকোলজি বুঝে গেছি, কিন্তু তুমি এদের সাথে থেকেও তাদেরকে চিনতে শেখোনি। প্রত্যেক মানুষের মধ্যে একটা শয়তান লুকিয়ে থাকে, সেটা তখনই বেরিয়ে আসে যখন সে নিঃস্ব হয়ে যায়। তার কাছ থেকে তার প্রিয় জিনিসগুলো চলে গেলে মানুষ জঙ্গলি পশুর থেকেও খারাপ বিহেভ করতে শুরু করে। সে কথা শুনে সত্য বলে, তোমার ধারণা ভুল। ধর্মীয় শাস্ত্রগুলোতে লেখা আছে মানুষ সর্বশ্রেষ্ঠ, তাদের মধ্যে বিবেক আছে, পরিবারের প্রতি সেন্টিমেন্ট আছে, মায়া, মমতা, ভালোবাসা সব আছে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। অন্য প্রাণীরা তো খিদে পেলে নিজের বাচ্চাকে খেয়ে ফেলে। তবে কালকির ধারণা সম্পূর্ণ ভিন্ন ছিল। সে বলে, আরে অন্যান্য পশুরা শুধুমাত্র খিদে পেলেই শিকার করে খাবার খায়, অন্য সময় কারো ক্ষতি করে না, কিন্তু মানুষ কি করে? তারা তো ভরপেট খাবার খাওয়ার পরেও সেটা মজুত করে রাখে। এসব করতে গিয়ে গরিবরা অনাহারে থেকে যায়, আর বড়লোকরা সব সুখ স্বাচ্ছন্দ্য পায়।
তাছাড়া বন্যপ্রাণীরা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সঙ্গীর সাথেই শারীরিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের তো কোনো সময় জ্ঞান নেই, কোনো বস্তু জ্ঞানও নেই, যে কারণে ঘরে বউ রেখেও বাইরের দিকে নজর যায় তাদের। কালকের উদাহরণগুলো একটু কঠোর হলেও তার কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। আসলেই বর্তমান সমাজ ব্যবস্থা এবং সামাজিক পরিস্থিতি কিন্তু এমনই হয়ে গেছে, যেখানে অন্যায়গুলোকেই আমরা ন্যায়ের তকমা পরিয়ে মেনে নেওয়ার চেষ্টা করি। চোখের সামনে অন্যায় হতে দেখলেও আমরা বিরোধিতা করার মতো সাহস জোগাতে পারি না। তাহলে কি আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে? এই কথাগুলো শোনার পর সত্য নিজেও টেনশনে পড়ে যায়। তারও মনে হচ্ছিল কালকের কথাগুলোই আসলে ঠিক, যদিও তার কাজ করার ধরনটা সঠিক নয়, কিন্তু তার চিন্তাধারা কলিযুগের হিসেবে আসলেই ঠিক। তাই সে আর কোনো কথা বলতে পারে না। কিন্তু তার আপন ভাই আইনকে নিজের হাতে তুলে নেবে আর সে চুপচাপ দেখতে থাকবে, এটা তো হতে পারে না। তাই সে কালকিকে বলে, অন্যায়কারীকে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র ঈশ্বরের। তুমি কোনো ঈশ্বর নয় যে তুমি সবাইকে শাস্তি দেবে। আমি তোমাকে কারো ক্ষতি করতে দেব না। তখন কালকি বলে, আমি জানি বাইরে থাকলে তুমি আমাকে বাধা দেবে, এ কারণে আমি তোমাকে এখানে আটকে রেখেছি। তুমি কি ভেবেছ এই জায়গা থেকে বেরোনো এত সহজ? আগে এই জায়গা থেকে বের হও, তারপর আমাকে বাধা দেওয়ার কথা ভাববে না হয়। এ কথা বলে কালকি সেখান থেকে বেরিয়ে যায়। সত্য তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কালকি তার কোনো কথায় পাত্তা দেয় না। কালকি সেখান থেকে যাওয়ার সাথে সাথে জায়গাটা অন্ধকার হয়ে যায়। শুধুমাত্র সত্য রুমে একটা ছোট লাইট জ্বলছিল। সেই অল্প আলোতেই আশেপাশের পরিবেশটা ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করে। সে ভাবতে থাকে এই জায়গা থেকে কিভাবে বেরোনো যায়, কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তার সামনেই হাজার হাজার চাবি ঝুলেছিল, অনেক চাবি মাটিতে পড়েও ছিল। সত্য বুঝে যায় এই চাবিগুলোর মধ্য থেকেই একটা চাবি দিয়ে সে তার রুমের তালা খুলবে, কিন্তু এত চাবির ভেতরে সেই চাবিটা সে কিভাবে খুঁজে পাবে এটাই ভেবে পাচ্ছিল না। সে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা কোণা পর্যবেক্ষণ করতে থাকে। সে জানত ওই জায়গা থেকে বেরোনোর কোনো না কোনো উপায় অবশ্যই আছে, শুধু ফোকাসের মাধ্যমে সেটাকে খুঁজে বের করতে হবে। এদিকে কালকে গিয়ে তার কাজ শুরু করে দেয়। সে তার মাকে নিয়ে পৌঁছে যায় রাজমহলে। মূলত সেটা সিনার বাড়ি ছিল, তবে সে তখন বাড়িতে ছিল না। কিছুক্ষণ পর সিনা সেখানে আসলে বাইরের লোকের ভিড় দেখে ইমপ্রেস হয়ে যায়। সে ভাবে লোকগুলো হয়তো তাকে দেখার জন্য এসেছে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জানায় লোকগুলো কালকিকে দেখার জন্য গিয়েছে। আসলে আমাদের মেন্টালিটিটা এরকম যে ঈশ্বরের নাম শুনলেই আমরা তার ভক্তি করতে শুরু করি, একবারও যাচাই বাছাই করি না আদৌ তার মধ্যে ঈশ্বরের বাস আছে কিনা। আর সেই অন্ধভক্তিটাকে কালকি তার হাতিয়ার বানিয়ে নিয়েছে। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের ভবিষ্যৎ এই আয়নায় দেখা যাবে, তাই একে একে সবাই আয়নার সামনে এসে দাঁড়াও, আর আয়না দেখা হয়ে গেলে সবাই পিণ্ড নিয়ে যেও। তার কথা মতো সবাই একে একে আয়নায় তার মুখ দেখতে শুরু করে, আর জোকার তখন তাদেরকে ম্যানেজ করতে থাকে। আয়নার উপর একটা তিলক লাগানো ছিল, আর তার সাথে একটা হার ঝুলানো ছিল, ঠিক যেমনটা মৃত মানুষের ছবিতে ঝুলানো থাকে। ওই আয়নায় মানুষের চেহারা দেখার মানে হচ্ছে সে খুব দ্রুতই মরতে চলেছে। আয়না দেখার সাথে সাথে সবাই একে একে নিজেদের পিণ্ড নিতে শুরু করে। পিণ্ড জিনিসটা অনেকে নাও বুঝতে পারেন, তবে যারা হিন্দু ভাই বোন আছেন তারা অবশ্যই বোঝেন। মানুষ মারা যাওয়ার পর তাদের শ্রাদ্ধ শান্তির কাজ সেরে যে পিণ্ড দেয়া হয়ে থাকে, এটা মূলত সেটাই। অর্থাৎ কালকে ওই প্রত্যেকটা লোকের হাত দিয়ে তাদের নিজেদের শ্রাদ্ধ শান্তির কাজ করিয়ে নিচ্ছে, আর ওই বোকা লোকগুলো চুপচাপ সেটা করেও নিচ্ছে। ঈশ্বর বলেছে, মানতে তো হবেই। মজার ব্যাপার হলো সে লোকের ভিড়ে এসাও ছিল। সেও কালকের কথা মতো নিজের পিণ্ড নিয়ে বাড়িতে যায়, তবে ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। এই সত্যকে অন্তত সে চিনত না। তার মন খারাপ হয়ে যায়, রাগে কষ্টে সুইসাইড করার চেষ্টা করে সে। সৌভাগ্যবশত তার বান্ধবী গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, তবে তার হাতের ধাক্কা লেগে ওই পিণ্ডের দলাটা ভেঙে যায়। তখনই হঠাৎ ঈশা লক্ষ্য করে ভেতরে সত্যের চুল জড়ানো রয়েছে। এটা দেখেই মেয়েটা খুশি হয়ে যায়। আমার যেটা ধারণা, পিণ্ডের ভেতরে চুল থাকা মানে সে লোকটার সাথে আজীবন সম্পর্ক থাকা। আমি ভুলও হতে পারি। যদি কারো এই বিষয়টা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি ধর্মের বিষয় নিয়ে কোনো রকম কনফিউশন তৈরি করতে চাই না। যাই হোক, তো মেয়েটা ওই চুল দেখে খুশিতে নাচতে শুরু করে। মানে এই মেয়ের মাথার সবগুলো তার নির্ঘাত ছেঁড়া আছে, না হলে কেউ একটা ছেলের পেছনে এত পাগল হতে পারে না। এদিকে সত্য তখনও বসে বসে ভাবছিল সে কিভাবে ওই জায়গা থেকে বেরোবে। এমন সময় হঠাৎ তার ইউটিউবের একটা টিউটোরিয়ালের কথা মনে পড়ে যায়। সেখানে সে হাতের বাঁধন খোলার নিয়ম দেখছিল। সে অনুসারে সে খুব কৌশলে তার হাতের বাঁধনটা খুলে ফেলে। এরপর চাবি খোঁজার পালা। তবে হাজার হাজার চাবির মধ্য থেকে তার তালার চাবিটা খুঁজে বের করতে হবে। এটা মোটেও কোনো সহজ কাজ ছিল না। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে এমন একটা চাবি খুঁজে পায় যেটার মাথাটা অনেকটা স্ক্রু ড্রাইভারের মতো।
সে ওই চাবিটা ব্যবহার করে লকের সাথে লাগানো স্ক্রুগুলো ধীরে ধীরে খুলতে থাকে। যদিও কাজটা একটু কঠিন ছিল, তবে সে সফলভাবে সবগুলো স্ক্রু খুলে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে কালকে রেড লাইট এরিয়া থেকে তুলে আনা ওই মেয়েগুলোকে সুন্দরভাবে সাজগোজ করিয়ে সিনার কাছে নিয়ে যায়। সিনা তার সাথে এত মেয়ে দেখে ভীষণ অবাক হয়। তখন কালকি বলে, আমার মা এখন একটু অসুস্থ, সে একটু সুস্থ হোক, তারপর তোমার কাজটা করে দেব। ততদিন তুমি এই মেয়েগুলোকে সামলাও, আর আমি বাইরেটা সামলাচ্ছি। সিনা খুশি মনে তার কথা মেনে নেয়, আর ওই মেয়েগুলোকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মেয়েগুলো তাকে আরাম আয়েসে ব্যস্ত রাখে, আর সেই সুযোগে কালকি নিজের কাজ চালিয়ে যায়। সে মানুষের ভক্তিটাকে পুজো বানিয়ে প্রত্যেকের মন জয় করে নেয়। মানুষের সাহায্য করা, তাদের ইচ্ছে পূরণ করা, সবকিছুরই অভিনব আইডিয়া খুঁজে বের করছিল সে এলাকার লোকাল নেতা এবং পুলিশদেরকে টার্গেট করে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সত্যদের এলাকায় পাঠিয়ে দেয়। তারা মিউনিসিপালের লোকের মাধ্যমে এলাকার পুরো ড্রেনেজ ক্লিয়ার করে ময়লাগুলো প্রত্যেকের বাড়ির সামনে জড়ো করে। এমন বাজে পরিস্থিতিতে সবাই খুব বিপদে পড়ে যায়। ওই এলাকায় থাকার মতো আর কোনো পরিবেশ ছিল না। এদিকে তাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। কি করবে এখন তারা? তখনই কালকি তার মোক্ষম চালটা চালে। সে সবাইকে রাজমহলে পাঠিয়ে দেয়, আর বলে দেয়, এই রাজমহল এখন থেকে তোমাদের কোনো রাজা থাকবে না, কোনো নেতাও থাকবে না, সব ডিসিশন তোমরা নিজেরাই নেবে, তোমরা যা চাইবে তাই হবে। কথাগুলো শুনে তারা ভীষণ খুশি হয় আর দৌড়ে চলে যায় রাজমহলে। কিন্তু সেখানে গিয়ে বাধে এক বিপত্তি। এক একজনের এক এক রকম মতামতে সবাই কনফিউজড হয়ে যায়। তখন তাদের মধ্যে একজন বলে, এভাবে সমাজ চলতে পারে না, আমাদের একজন নেতা প্রয়োজন, আর সেই নেতাকে আমরা নিজেরাই বেছে নেব। এই কথা বলে সবাই মহল থেকে বেরিয়ে আসে। তখন কালকি তার মা এবং বাকি সঙ্গীদের নিয়ে বাহিরে দাঁড়িয়েছিল। যেহেতু কালকি তাদের কথা এত ভাবছে, তাই তারা কালকিকেই নিজেদের নেতা বলে অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে বেচারা সিনা তো এইসব ব্যাপারে কিছুই জানতে পারে না, সে নিজের মাস্তি নিয়েই বিজি। এরকম পরিস্থিতি দেখে ভীরাও খুব টেনশনে পড়ে যায়। তাকে যাতে কেউ কিছু জিজ্ঞেস করতে না পারে, তাই সে ঘোষণা দেয় সে এখন মৌনব্রত করবে। তার ব্রত কবে শেষ হবে এটা সে নিজেও জানে না। এদিকে সত্য বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই তার উপর কতগুলো লোকেরা হামলা করে দেয়। তৎক্ষণাৎ তার রুমে জ্বলতে থাকা লাইটটাও বন্ধ হয়ে যায়। অন্ধকারের ভেতর সত্য আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এখন মানসিক শক্তি ছাড়া সেখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না। তাই সে ঠান্ডা মাথায় মনে করতে থাকে আলো থাকাকালীন সে কোথায় কোন জিনিসটা রেখেছিল। এই অনুসারে খুঁজতে গিয়ে সে একটা রশি হাতে পায়, আর সেটার সাহায্যে তার উপর হামলাকারীদের মারতে শুরু করে। কালকে এসব সিসিটিভি ক্যামেরায় দেখছিল, আর মাকেও দেখাচ্ছিল। তার কনফিডেন্স ছিল সত্য এই জায়গা থেকে কখনোই বেরোতে পারবে না। তাই সে নিশ্চিন্ত মনে নিজের কাজ চালিয়ে যেতে থাকে। আর সিনা ওদিকে মনে করে কালকে তার পক্ষ থেকে কাজ করছে, তাই কালকে যখনই টাকা চাইতো সে কোনো প্রশ্ন না করেই দিয়ে দিত। এভাবে চলতে চলতে বেচারার পথে বসার উপক্রম হয়ে যায়। তখন তার ছেলেকে আবারও পুরনো বিজনেস অর্থাৎ পকেট মারে কাজে লাগিয়ে দেয়। কারণ ওই যে বললাম, শুধু মানুষ থাকলে তো হবে না, ইলেকশনে জেতার জন্য টাকাও থাকতে হবে। তবে একদিন হঠাৎ তার মন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে নিউজের মাধ্যমে জানতে পারে দেশের মানুষ তাকে গালিগালাজ করছে, আর কালকিকে হিরো বানাচ্ছে, এমনকি তাকেই নিজেদের নেতা হিসেবে চাচ্ছে। শুধু তাই নয়, সিনার গডফাদারও কালকিকে সাপোর্ট করছে। এই কষ্ট সহ্য করতে না পেরে বেচারা সেন্সলেস হয়ে যায়। কিন্তু সেন্স ফেরার সাথে সাথেই কালকি আবারও তাকে বোকা বানিয়ে ফেলে। সে সিনাকে বোঝায়, আমি তো তোমাকে মধ্যমণি করতে চাচ্ছি, তাই আশেপাশের সিটগুলো সরিয়ে ফেলছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে যেটা প্রমিস করেছি সেটা তুমি পাবেই। হাবাচন্দ্রা সিনা আবারও তার কথা মেনে নেয়। ততক্ষণে সত্য ওই রুম থেকে বেরিয়ে এসেছিল। তবে বাইরের জগৎটা ছিল আরও বেশি কঠিন। সেখানে প্রতি পদে পদে জাগতিক মায়া বিপদ আপদ আসতে থাকে। প্রত্যেকটা পদক্ষেপে ছিল এক একটা মরণ ফাঁদ। তবুও সে হার মানে না, তার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যায়। আরেকদিকে কালকি সবাইকে নিজের আঙুলের ইশারায় নাচাতে থাকে। সবাইকে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের জগতে এতটা ডুবিয়ে রাখে যে অন্য কোনো কিছুর হুঁশই তাদের ছিল না। তারা কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে, কোনো কিছুর সেন্স ছিল না। এক্ষেত্রেও আমি বাস্তবের সাথে মিল পাচ্ছি। আমরাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার প্রতি একটু বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছি। মাঝে মধ্যে তো ভার্চুয়াল এবং রিয়েল লাইফের ভেতর পার্থক্যটাও ভুলে যাই। তোমাদের কারোর সাথে এরকম হয় হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যাই হোক, সিনা একদিন কালকিকে 3টা লোকের ছবি দেখিয়ে বলে, এই লোকগুলো তোমার প্রতিপক্ষ, এরা থাকলে তুমি জিততে পারবে না। এটা শুনে কালকি সেই লোকগুলোর সাথে ফাইট করতে চলে যায়। এদিকে মিডিয়াতে এবারকার ইলেকশন নিয়ে তর্ক শুরু হয়ে যায়। বিভিন্ন দলের নেতারা চলে যায়, বিভিন্ন রকম কথা তুলতে থাকে। এরই মাঝে কালকি তার প্রতিপক্ষদের হারিয়ে সেখান থেকে বেরিয়ে আসে।
ততদিনে পুরো এলাকায় দাঙ্গা শুরু হয়ে যায়, ধর্মের নামে, জাতির নামে, এমনকি এলাকার নামেও। আর এই দাঙ্গাগুলোর পেছনের মূল ভূমিকায় ছিল কালকি। এমনই একটা সময় সত্য সেখানে হাজির হয়ে যায়। কালকি যখন জানতে পারে সত্য এই ভুলভুলাইয়া থেকে বেরিয়ে এসেছে, তখন সে ভীষণ অবাক হয়। সে বুঝে যায় সত্যের মধ্যে অন্যরকম কোনো শক্তি আছে। তখন জানা যায় এই ভুলভুলাইটাই আসলে কালকির বানানো নয়, সেটা আসলে একটা মরণ ফাঁদ। এর আগে একজন মাত্র মানুষ ওই জায়গা থেকে বেরোতে পেরেছিল, তাও 2500 বছর আগে। সেই লোকটা ছিল গৌতম বুদ্ধ। প্রচণ্ড মানসিক শক্তি না থাকলে ওই জায়গা থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না। এরপর দুই ভাই আবারও মুখোমুখি এসে দাঁড়ায়। তখন ঈশা তাদের দুজনকে দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন সে ভুল মানুষকে অনুসরণ করছিল। এদিকে দুই ভাইয়ের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। সত্যকে পেয়ে এলাকার সবাই কালকিকে ভুলে যেতে শুরু করে। আর সেনার কথা তো বাদই দিলাম, কিন্তু কালকি তো সেটা মেনে নিবে না। সে তো এসেছে কলিযুগের মানুষকে পথভ্রষ্ট করে তাদেরকে ধ্বংস করার জন্য। তাই আবারও ধর্মের নামে দাঙ্গা বাঁধানোর জন্য সে সবাইকে জড়ো করে, মাটিতে দেবদেবীর ছবি বিছিয়ে দেয়। তারপর বলে, তোমরা তো মানব ধর্মে বিশ্বাস করো, অন্য কোনো ধর্ম তো তোমাদের জন্য জরুরি না, তাহলে দেবতাদের ছবিতে পা রেখে সেটা প্রমাণ করে দাও। কিন্তু এমন ভুল করার সাহস করো না। ঠিক সে সময় সত্য সেখানে চলে আসলে সবাই কালকির কথা মতো তাকে জোর করতে থাকে ওই ছবিতে পা রাখার জন্য। সিরিয়াসলি, দেবতার ছবিতে পা রেখে মানব ধর্ম প্রমাণিত হয় কিভাবে? এই কনসেপ্টটা মাথার উপর দিয়ে গেল। তারপরও আমাদের সমাজে আসলে এমন অনেক কনসেপ্ট আছে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যায়, তাই আমরা সেটা মাথায় ঢোকানোর চেষ্টা করি না। যাই হোক, সবার জোরাজোরি সত্য বাধ্য হয়ে ওই ছবির উপর পা রাখার সিদ্ধান্ত নেয়। তবে পা রাখার আগে বলে, আমি ঈশ্বরের অসম্মান করছি না। যে সৃষ্টিকর্তা আমাদের বানিয়েছে তার গায়ে আমি পা রাখছি না। আমি পা রাখছি আমাদের তৈরি ভেদাভেদযুক্ত প্রতিকৃতির উপরে। এই কথা বলে যখনই সে ওই ছবির উপর পা রাখে তখনই সবাই ক্ষেপে যায়। ধর্মকে অপমান করার জন্য সবাই তাকে পাথর মারতে শুরু করে। সত্য বেচারা ক্ষতবিক্ষত হয়ে যায়। ঠিক যেভাবে মিথ্যের আঘাতে সত্য এবং বাস্তব ক্ষতবিক্ষত হয়, ঠিক তেমন একটা পর্যায়ে বেচারা মারাই যায়। শুরু হয় দুর্ভিক্ষ। তবে সেটা শুধুমাত্র খাবারের দুর্ভিক্ষ নয়, মানুষের মনুষ্যত্ব, চিন্তাধারা, সর্বোপরি বিবেকের দুর্ভিক্ষ। সত্যের অভাবে আধুনিক যুগ থেকেও বিবেক বিসর্জন দিয়ে আদিম যুগের বন মানুষের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। একমুঠো খাবার আর একটু শান্তি পাওয়ার জন্য হন্য হয়ে ওঠে তারা। ভার্চুয়াল জীবনে এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়ে যে একটা মোবাইল পাওয়ার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ পর্যন্ত লাগিয়ে দেয়। কি ভয়ঙ্কর পরিস্থিতি, তাই না? অধিকার প্রতিষ্ঠার নামে মানুষকে মেরে ফেলা একেবারে নিত্যদিনের কারবার হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে পৃথিবীর ধ্বংসের মুখোমুখি পৌঁছে যায়। এদিকে আমরা সেনাকে দেখতে পাই। বেচারার এত খারাপ অবস্থা যে রাজমহল ছেড়ে এখন তাকে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। কালকে তাকে মধ্যমণি বানানোর কথা বলেছে, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেবে, এটা সে স্বপ্নেও ভাবেনি। এটাই ছিল কালকের আসল উদ্দেশ্য। সবশেষে সে তার মাকে নিয়ে এসে এই পরিস্থিতি দেখিয়ে বলে, দেখো মা, যে সমাজে তোমাকে সম্মান দেওয়া হয়নি আমি সেটাকে ধ্বংস করে দিয়েছি। এদের নিজেদেরই এখন কোনো সম্মান নেই। এমন সময় কিছু লোক তার বিরোধিতা করতে গেলে সে সবাইকে মারতে শুরু করে। ব্যাস, গল্পটা এই পর্যন্ত লেখা শেষ করতে গিয়েই রাইটার উপেন্দ্র বিরক্ত হয়ে যায়। সে গল্পটা শুরু করেছিল এরকম চিন্তাধারা থেকে, কিন্তু যতই গভীরে গিয়েছে ততই পরিস্থিতি খারাপ হতে থেকেছে। সে চেয়েছিল সমাজের বাস্তব চিত্রগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, কিন্তু বর্তমানে সমাজের বাস্তব চিত্রটা যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সে কল্পনাও করেনি। মন আর মাথার ভেতরে দ্বন্দ্ব শুরু হয় তার। তাই সে সবকিছু ভুলে আবারও গতানুগতিক অ্যাকশন, কমেডি অথবা কোনো বস্তাপচা গল্প নিয়ে কাজ করতে যাচ্ছিল। তখনই তার মাথা থেকে কালকি বের হয়ে এসে বলতে শুরু করে, যতদিন মানুষেরা এসব বস্তাপচা গল্প দেখার অভ্যাস ছাড়তে না পারবে ততদিন তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। তুমি তো চেয়েছিলে মানুষকে কলিযুগের খারাপ দিকগুলো বুঝিয়ে সত্যযুগের প্রতি আকৃষ্ট করতে, কিন্তু বর্তমানে মানুষের মাথার ভেতর কলিযুগের চিন্তাধারা এত খারাপভাবে জাপটে বসেছে যে তুমি চাইলেও তাদের জন্য সত্যযুগ প্রতিষ্ঠা করতে পারবে না। তুমি এই গল্পের মাধ্যমে মানুষের বিবেকবোধকে জাগ্রত করতে চেয়েছিলে, তাদেরকে আসল লিডারশিপের মানে বোঝাতে চেয়েছিলে, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ এখানকার মানুষ দাসত্ব করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তাই কোনো নেতা বা লিডার ছাড়া তারা এক পাও চলতে পারে না, হোঁচট খেয়ে পড়ে যায়। কথাগুলো শুনে উপেন্দ্র বলে, আমি তো এই বিষয়গুলোর গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা তো ভাবিনি। এসব ভেবে ভেবে বেচারা পাগল হয়ে যাচ্ছিল। তাই একটা পর্যায়ে স্ক্রিপ্টটা পুড়িয়ে দিয়ে সেখান থেকে সে বের হয়ে যায়। সেই পোড়া স্ক্রিপ্টের অংশগুলো অ্যানালাইসিস করে কিরণ বুঝে যায় উপেন্দ্র আসলে যে গল্পটা লিখেছিল সেটা কোনো কাল্পনিক গল্প নয়, সমাজের কঠিন বাস্তবতা। কিন্তু একটা বিষয় তখনও সে পরিষ্কার হতে পারে না, সেটা হচ্ছে ওই মুভিটা দেখার পর মানুষ যেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো সেটার কারণটা কি ছিল? হ্যাঁ,
যেহেতু সমাজের কিছু কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে, তাই মানুষ সেটার বিরোধিতায় আন্দোলন করতেই পারে। তবে যে লোকগুলো ফোকাসের কথা বলছিল, সে ফোকাসটা কোথায়? কিসের উপর ফোকাস করতে হবে, এটাই সে খুঁজে পাচ্ছিল না। এমন সময় সে রিপোর্টার মেয়েটা আবারও তাকে ফোন করে। তখন কিরণ তাকে জানায় সে আবারও মুভিটা দেখতে চায়। পুরোপুরি দেখার পর হয়তো সে কোনো রিভিউ দিতে পারবে। এ কথা বলে সে আবারও সিনেমা হলের উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই এই গোলক ধাঁধার গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা সত্যি একটু অদ্ভুত ছিল। এখানে কালকিকে কলিযুগের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, আর সত্যকে তুলে ধরা হয়েছে ন্যায় এবং সত্যযুগের প্রতীক হিসেবে, যাতে দুটো বিষয় বিচার বিবেচনা করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের কোন দিকটা বেছে নেওয়া উচিত আসলে। তবে বর্তমান সমাজ কোন দিকে এগোবে সেটা আগে থেকে নির্ধারণ করা সম্ভব না। তাই এই গল্পটাতেও কোনো স্পেসিফিক এন্ডিং রাখা হয়নি। হয়তো গল্পটা এন্ডলেস, তবে পুরো থিমটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। অপেক্ষায় থাকবো আপনার মূল্যবান মন্তব্যের। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।